শুভ মহালয়া। আজ ভোরের এই পবিত্র প্রার্থনার সঙ্গে শুরু হোক নতুন আশার পথে চলা। মায়ের আগমনী সুরে ভরে উঠুক আপনাদের মন, মুছে যাক সব অন্ধকার। চণ্ডীপাঠের শব্দে জাগুক শক্তি, সাহস আর ভরসা। আসুক শান্তি, সমৃদ্ধি আর ভালোবাসা আপনাদের জীবনে। এই দিনেই শুরু হোক আলোর জয়, অশুভের পরাজয়। মহালয়ার ভোরে যেন আপনাদের জীবনে আনে এক নতুন সূর্যোদয়। স্বাগতম হোক গল্পে। আজকের গল্প শুরু হচ্ছে এক অদ্ভুত সকাল দিয়ে। মহালয়ার ভোর। রেডিওতে ভেসে আসছে চণ্ডীপাঠ। ভোরের আকাশে গাঢ় ধোঁয়া আর ঠান্ডা হাওয়া। গ্রামের মানুষজন শান্ত মনে দেবী দুর্গার আহ্বান শুনছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অকল্পনীয় ঘটনা। একজন ব্রাহ্মণ, যার কণ্ঠে বহু বছর ধরে মহালয়ার ভোরে বাজত চণ্ডীপাঠ, শেষ শ্লোকে পৌঁছেই হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে যান। সবার চোখে সেটি এক অদ্ভুত মৃত্যু। কিন্তু একজন বুঝতে পারে এর পেছনে রয়েছে গভীর রহস্য। শেষ উচ্চারণে লুকিয়ে আছে এক মারাত্মক সংকেত, যা উন্মোচন করবে এক অভিশপ্ত সত্যির দরজা। মহালয়ার ভোরের সেই আবেশটাই অন্যরকম। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল রেডিওর চণ্ডীপাঠ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণু সমস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। বাতাসে কেমন একটা গায়ের লোম খাড়া হয়ে যাওয়া ঠান্ডা অনুভূতি ছড়িয়েছিল। গ্রামের প্রায় প্রতিটি বাড়ির জানালায় আলো জ্বলছিল। সবাই বসেছিল রেডিওর চারপাশে, যেন এ এক আমোঘ আচার। বীরভূম জেলার গজলপাড়া গ্রাম, যেখানে এই প্রাচীন রীতি আজও সমানভাবে ভক্তিভরে পালন করা হয়। গ্রামের মানুষ বিশ্বাস করে চণ্ডীপাঠ যদি মহালয়ার ভোরে ঠিকমতো শেষ না হয়, তবে সারা বছরের শান্তি নষ্ট হয়ে যাবে। গ্রামের প্রাচীন মন্দিরে আজকে পাঠ হচ্ছিল, আর পাঠক ছিলেন বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ দীনেশ শাস্ত্রী। তার কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে গ্রামগঞ্জের মানুষ ভিড় জমাত। 25 বছর ধরে তিনি এই পাঠ করছেন নিরবিচ্ছিন্নভাবে। কিন্তু আজকের ভোরটা অন্যরকম। মন্দিরের আঙিনায় জমায়েত হওয়া মানুষের চোখে ভক্তি থাকলেও বাতাসে কেমন একটা অদ্ভুত ভারী চাপা অস্বস্তি যেন খেলা করছিল। শাস্ত্রীমশাই চোখ বুজে উচ্চারণ করছিলেন শ্লোক একের পর এক। তার গলা কাঁপছিল না, বরং আরো তীব্র শক্তি যেন ঝরে পড়ছিল প্রতিটি শব্দে। সবাই শুনছিল মন্ত্রে মুগ্ধের মতো। হঠাৎ যখন তিনি শেষ শ্লোকে পৌঁছলেন, তখন এক মুহূর্তের জন্য যেন তার চোখ বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো, গলা দিয়ে অদ্ভুত এক শব্দ বেরোলো। তারপরই তিনি ছটপট করে মাটিতে লুটিয়ে পড়লেন। ভিড় যেন চমকে উঠল, চারিদিকে হাহাকার ছড়িয়ে গেল। শাস্ত্রী মশাই, শাস্ত্রী মশাই! কেউ তাকে ধরে তুলতে গেল, কেউ জল খুঁজতে ছুটল, কিন্তু নিস্তেজ শরীর আর সাড়া দিল না। তার ঠোঁটের কোণে জমে রইল অদ্ভুত এক বিকট হাসি, যেন মৃত্যুর আগ মুহূর্তেও তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু পারেননি। প্রথমে সবাই ধরে নিল এই মৃত্যু স্বাভাবিক, বয়স হয়েছে, হয়তো হৃদরোগেই চলে গেলেন। কিন্তু গ্রামের এক যুবক, অর্ক বন্দ্যোপাধ্যায়, পেশায় কলকাতার এক তরুণ সাংবাদিক, মহালয়ার ছুটি কাটাতে সেই গ্রামেই এসেছিল। সে প্রথমেই বুঝল ব্যাপারটা এতটা সহজ নয়। তার চোখে পড়ল শাস্ত্রী মশাইয়ের আঙুল শক্ত করে চেপে ধরা এক টুকরো কাগজ। কি লেখা আছে সেখানে কেউ জানত না, কিন্তু অর্ক বুঝেছিল শেষ উচ্চারণের সঙ্গে সেই কাগজের যোগ রয়েছে। গ্রামের মানুষজন শোকে আচ্ছন্ন হয়ে পড়লেও অর্কর মনে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, শাস্ত্রী মশাই কি
সত্যি স্বাভাবিকভাবে মারা গেলেন, নাকি তার শেষ উচ্চারণে লুকিয়ে আছে মৃত্যুর সূত্র? আকাশটা তখনও ভোরের আলোর মধ্যে রং বদলাচ্ছিল। শহরের রাস্তাগুলো নিস্তব্ধ, কিন্তু প্রতিটি বাড়ির জানালায় জানালায় শোনা যাচ্ছিল আকাশবাণীর চণ্ডীপাঠ। মহালয়ার সকালের সেই সুর যেন বাঙালির অন্তরের সঙ্গে মিশে থাকে। কোনো মানুষই এই ভোরে অচেনা অনুভূতি থেকে নিজেকে আলাদা করতে পারে না। সারা রাতে নিদ্রাহীনতার পর ভোরের কুণ্ডলী পাকানো কুয়াশা আর ধূপকাঠির গন্ধ মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছিল। এমনই এক মুহূর্তে ঘটে গেল সেই ঘটনাটা, যেটা গোটা শহরকে স্তব্ধ করে দিয়েছিল। শহরের পুরনো অংশে এক ভগ্নপ্রায় বাড়ির উঠোনে বসেছিলেন পুরোহিত অন্নদাচরণ মুখার্জি। বয়স ৮০-র কাছাকাছি হলেও এখনো পর্যন্ত তিনি মহালয়ার ভোরে নিজ হাতে চণ্ডীপাঠ করেন, আর প্রতি বছর অজস্র মানুষ তার বাড়ির উঠোনে ভিড় করে এই পাঠ শুনতে। কিন্তু এবছর কেমন যেন ভিড়টা কম, চারিদিক নিস্তব্ধ, বাতাসে যেন এক অদৃশ্য শূন্যতার ছায়া। আর সেই শূন্যতার মধ্যেই ঘটল অভাবনীয় কাণ্ড। চণ্ডীপাঠ চলছিল স্বাভাবিক ভঙ্গিতেই, সবার চোখে মুখে একরকম ভক্তি আর শ্রদ্ধা। কিন্তু হঠাৎ শেষ শ্লোক উচ্চারণের সময় অন্নদাচরণ মুখার্জির গলার স্বর থেমে গেল। তার বুক যেন ঝাঁকুনি খেল, চোখ বিস্ফোরিত হয়ে গেল, আর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। উপস্থিত মানুষরা ভেবেছিল হয়তো বয়সজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু মুহূর্তের মধ্যেই সবাই বুঝতে পারল এটা শুধু অসুস্থ হয়ে পড়া নয়, এক ভয়ঙ্কর মৃত্যু। চারিদিক হইচই পড়ে গেল। মহিলাদের চিৎকার, শিশুদের কান্না আর পুরুষদের অস্থির দৌড়াদৌড়ি মিলিয়ে উঠোনটা একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠল। কয়েকজন লোক তাকে ধরাধরি করে উঠোনের মেঝে থেকে তুলতে গেল, কিন্তু দেখা গেল শরীরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা আগেই প্রাণ চলে গেছে শরীর থেকে, অথচ মাত্র মিনিটখানেক আগেই তো তিনি স্পষ্ট কণ্ঠে মন্ত্র পাঠ করছিলেন। লোকজন দ্রুত ডাক্তার ডেকে আনলো, কিন্তু ডাক্তার এসে শুধু মাথা নেড়ে বললেন, শেষ, ওর মৃত্যু হয়েছে। তবে একটা কথা অদ্ভুত লাগছে, এমন মৃত্যু স্বাভাবিক নয়। সেই কথাটাই ভিড়ের মধ্যে একরকম শীতলতা ছড়িয়ে দিল। কারো মনে প্রশ্ন জাগল, চণ্ডীপাঠের শেষ শ্লোকে কি এমন ছিল যা উচ্চারণ করতেই মৃত্যু ঘটল? এই প্রশ্নটা নিয়েই শুরু হলো কাহিনীর মূল স্রোত। শহরের মানুষ ভেবেছিল এটা শুধু দুর্ভাগ্যের ঘটনা, কিন্তু একদল মানুষের কাছে মনে হতে লাগলো এই মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে এক অজানা সংকেত। আর ঠিক তখনই প্রবেশ করলেন শহরের অভিজ্ঞ গোয়েন্দা সায়ক চক্রবর্তী। তিনি শুনলেন ঘটনার খবর, আর প্রথমবার অন্নদাচরণ মুখার্জির মৃত্যুর পর চোখের সামনে খুলে গেল এক রহস্যের দরজা, যার ভেতরে অপেক্ষা করছে প্রাচীন মন্ত্র, অশরীরী ছায়া আর এক আমোঘ সত্য। সকালের মৃদু আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকে পড়ছিল। ইন্সপেক্টর অরিন্দম বসু তখনও বিছানা ছেড়ে উঠতে পারেননি। সারা রাত তিনি নানান ভাবনায় জেগেছিলেন। রেডিওর ব্রডকাস্টের সেই মুহূর্ত, শেষ শ্লোক উচ্চারণের সাথে সাথেই পণ্ডিত অনন্ত শর্মার মৃত্যু, আর তার চোখের মণির ভেতর জমে থাকা আতঙ্ক মিশ্রিত বিস্ময়কর দৃষ্টি। এমন মৃত্যু কি সত্যি স্বাভাবিক, না এর ভেতরে লুকিয়ে আছে কোনো অদৃশ্য ষড়যন্ত্র? সকালে চা খেতে খেতে তিনি আগের রাতের কাগজগুলো আবার উল্টে পাল্টে দেখতে শুরু করলেন। পণ্ডিত অনন্ত শর্মার বয়স ৬০-এর আশেপাশে, কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যার কথা পাওয়া যায়নি। চিকিৎসকের রিপোর্টও বলছে হৃদরোগে আকস্মিক মৃত্যু,
কিন্তু ইন্সপেক্টর অরিন্দমের অভিজ্ঞতা বলছে অন্য কথা। তিনি জানেন কখনো কখনো মৃত্যু চোখে যা দেখা যায়, আসল কারণ তার বহু গোপনে লুকিয়ে থাকে। হঠাৎ দরজায় কড়া নাড়ল। চশমা চোখে দিয়ে দরজা খুলতেই দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন পাড়ার এক বৃদ্ধ ভদ্রলোক, নাম হরিপদ মজুমদার। সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে তিনি যেন ভোরবেলার গম্ভীর আবহে এসে দাঁড়িয়েছেন। হাতে ঠাকুরমার ঝুলি ধরনের এক পুরনো কাপড়ের ব্যাগ। হরিপদবাবু কণ্ঠ নামিয়ে বললেন, অরিন্দমবাবু, আমি জানি আপনি এই মৃত্যু নিয়ে ভাবছেন, কিন্তু ব্যাপারটা তেমন সরল নয়। পণ্ডিত অনন্ত শর্মা মারা গেছেন ঠিকই, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে আরও বহু পুরনো রহস্য। অরিন্দম বিস্মিত হলেন। পুরনো রহস্য? আপনি বলতে কি চাইছেন? হরিপদবাবু চারপাশে একবার তাকালেন, যেন কেউ শুনছে কিনা নিশ্চিত হতে চাইছেন। তারপর ফিসফিস করে বললেন, 50 বছর আগে এই একই মহালয়ার ভোরে আমার বাবা বলতেন, রেডিওতে যখন চণ্ডীপাঠ শুরু হতো তখনই কারো না কারো অদ্ভুত মৃত্যু ঘটত। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ আবার নিঃশ্বাস বন্ধ হয়ে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সব মৃত্যুই ঘটত শেষ শ্লোক উচ্চারণের সময়। অরিন্দম মুখ কুঁচকে তাকালেন। মানে, এ কোনো কাকতালীয় ব্যাপার নয়? হরিপদবাবু দীর্ঘশ্বাস ফেললেন। আমি যা জানি তাই বলছি। মহালয়ার এ যেন একটা অভিশাপ। শেষ উচ্চারণ মানে শেষ শ্লোক উচ্চারণেই যেন কেউ জীবন কেড়ে নেয়। কে কেড়ে নেয়, কিভাবে কেড়ে নেয়, সে উত্তর আমি জানি না। অরিন্দম মনে মনে আরও প্রশ্ন তৈরি করতে করতে বুঝলেন বিষয়টা তার ধারণার থেকেও গভীর। হঠাৎই মাথায় এলো, যদি সত্যি এর পেছনে কারো পরিকল্পনা থাকে, তবে সেই ব্যক্তি নিশ্চয়ই জানতেন চণ্ডীপাঠের প্রতিটি মুহূর্ত, প্রতিটি উচ্চারণের ভেতরে সূক্ষ্ম সময় জ্ঞান। তিনি হরিপদবাবুর দিকে চেয়ে বললেন, আপনি যা বললেন তা আমি খতিয়ে দেখব, তবে একটা কথা বলুন, আপনি কেন আজ এত বছর পর এসে আমাকে এসব বলছেন? হরিপদবাবু তখন নিচের ঠোঁট কামড়ে ধরলেন। চোখ মুখে ভেসে উঠল এক অদ্ভুত ছায়া। ধীরে ধীরে বললেন, কারণ আমি ভয় পাচ্ছি এই বছর আবার কেউ মরবে, আর এবার হয়তো আমি। অরিন্দম হঠাৎ টের পেলেন তার শরীরে শীতল স্রোত বয়ে গেল। ঘরের জানালা দিয়ে হাওয়া বইতে শুরু করেছে। বাতাসে মন্দিরের ঘণ্টার ধ্বনি মিশে এক অজানা অস্বস্তি এনে দিল। রাত বাড়ার সাথে সাথে গ্রামে আরও ভৌতিক এক পরিবেশ নেমে এলো। মন্দিরের প্রাঙ্গণে এখনও ঢাকের মৃদু শব্দ কানে ভেসে আসছিল, যদিও ঘণ্টা 5 আগেই সব কিছু থেমে যাওয়ার কথা। অরিন্দম দাঁড়িয়ে তাকিয়েছিল মন্দিরের ভেতরের দিকে। ঝড়ের হাওয়ায় মন্দিরের দেওয়ালে পুরনো খড়খড়ি জানালা কাঁপছিল, ঠিক যেন ভেতর থেকে কেউ ওটা ঠেলে দিচ্ছে। মোমবাতির আলো টিমটিম করছে, আর তারই ফাঁকে অরিন্দম লক্ষ্য করল পুরো ধুলো জমে থাকা ভেতরের পাথরের দেওয়ালে কিছু অদ্ভুত দাগ আঁকা আছে। প্রথমে মনে হলো শ্যাওলা বা আর্দ্রতার চিহ্ন, কিন্তু কাছে যেতেই তার বুক কেঁপে উঠল। দাগগুলো আসলে অক্ষরের মতো, প্রাচীন সংস্কৃতের লিপি, যেটা সাধারণ চোখে পড়লেও কেউ হয়তো গুরুত্ব দিত না। সে মোবাইলের টর্চ জ্বালিয়ে দাগগুলোর ছবি তুলতে গেল। তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আলো পড়তেই দেখা গেল অক্ষরের একাংশ ভিজে উঠছে, যেন কারো সদ্য লেখা কালির মতো, কিন্তু ছুঁতেই শুকনো পাথরের মতো লাগলো। রহস্য গভীর হচ্ছিল। হঠাৎ অরিন্দমের কানে ভেসে এলো শঙ্খধ্বনি। না, সেটা কারো বাজানো নয়, বরং মন্দিরের গভীর থেকে প্রতিধ্বনির মতো আসছে। তার শরীরে রক্ত জমে গেল। একই তবে সেই শেষ উচ্চারণের অংশ, চণ্ডীপাঠের শেষ শ্লোক, যেটা
ব্রাহ্মণের মৃত্যুর সঙ্গে যুক্ত? তা কি এই মন্দিরের ভেতরেই কোনো গোপন সংকেত হিসেবে লুকোনো? ঠিক তখনই অরিন্দম টের পেল সে একা নয়। অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো কারোর শ্বাস নেওয়ার শব্দ। নিস্তব্ধ রাতেও শোনা গেল পায়ের ধ্বনি। ধীরে ধীরে এগিয়ে আসছে। অরিন্দম দ্রুত টর্চটা নেভালো। বুক ঠুকছিল প্রচণ্ড জোরে। কারো ছায়া তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে মাটিতে কোনো ছাপ পড়ল না। যেন মাটিতে হাঁটছিলই না, বাতাসের ভেতর ভেসে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে মন্দির চত্বরটা কেমন যেন ভারী হয়ে উঠল। অরিন্দম বুঝল এখানে যা ঘটছে সেটা শুধুমাত্র অতিপ্রাকৃত কোনো ব্যাপার নয়, এর সঙ্গে যুক্ত আছে গভীর কোনো রহস্য, কোনো অমীমাংসিত অপরাধ, যেটা সূত্র 300 বছরের পুরনো ইতিহাসে লুকিয়ে আছে। সেই রহস্যের খোলস ছাড়া না গেলে এই মৃত্যুর ধাঁধার সমাধান হবে না। সে নিজের নোটবুকে দ্রুত লিখে রাখল, শেষ উচ্চারণ কেবল এক মন্ত্র নয়, এটা এক গোপন সংকেত। ব্রাহ্মণের মৃত্যু ছিল সেই সংকেত প্রকাশের মূল্য। অরিন্দম সেই রাতেই মন্দির প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু পা যেন সেখানেই আটকে গেল। বাইরে বেরোনোর রাস্তা অদ্ভুতভাবে ঘোলাটে লাগছিল। কুয়াশার মতো ঘন ধোঁয়া ছেয়ে গেছে চারপাশে। সে বারবার পথ খুঁজছিল, কিন্তু মনে হচ্ছিল একই জায়গায় বারবার ঘুরে আসছে। তার মাথার ভেতরে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই শেষ উচ্চারণ কি শুধুই অলৌকিক ভয়, নাকি একেবারে বাস্তব কোনো ষড়যন্ত্র যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে? ঠিক সেই সময় কানে এলো করুণ গলার আওয়াজ, যেন কেউ গভীর ব্যথায় মন্ত্রোচ্চারণ করছে, অস্ত্র মন্ত্রে জপত শেষ। শব্দটি এত ভয়ঙ্করভাবে নিস্তব্ধ রাতকে ভেঙে দিচ্ছিল যে অরিন্দমের বুক কেঁপে উঠল। শব্দ আসছিল মন্দিরের দক্ষিণ পাশের পুরনো তুলসী মঞ্চের দিক থেকে। সে এগিয়ে যেতেই দেখল মাটিতে পড়ে আছে অদ্ভুত এক তাম্র ফলক। অর্ধেকটা মাটির নিচে ঢাকা, আর অর্ধেক অংশে খোদাই করা আছে এক অদ্ভুত চিহ্ন, যেটা দেখতে একদিকে চোখের মতো, আবার অন্যদিকে শঙ্খের আকৃতির মতো। অরিন্দম নিচু হয়ে সেটা তুলতে গেল। সঙ্গে সঙ্গেই চারিদিকের বাতাস যেন জমে গেল। গাছের পাতার নড়া থেমে গেল, এমনকি ঝিঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেল। নিস্তব্ধতার ভেতরে শুধু শোনা যাচ্ছিল নিজের হৃদস্পন্দন। তখনই যেন কানে ফিসফিস করে কেউ বলে উঠল, তুমি যেটা হাতে ধরেছ সেটা শুধু প্রতীক নয়, এক অভিশপ্ত অঙ্গীকার। অরিন্দম চারিদিকে তাকালো, কেউ নেই। সে তাম্রফলকটা ভালো করে পরীক্ষা করল। খোদাইয়ের ফাঁক দিয়ে একসময় রক্ত বয়ে যাওয়ার চিহ্ন যেন শুকিয়ে জমে আছে। মনের ভেতর তীব্র অস্বস্তি জমল। হঠাৎই তার মনে পড়ল ইতিহাসের এক পুরনো নথিতে সে একবার পড়েছিল, 1700 শতকে এই অঞ্চলের এক ব্রাহ্মণ পরিবার অদ্ভুত এক আচার পালন করত, যেখানে রক্ত দিয়ে প্রতীক পূর্ণ করা হতো। সেই আচার নাকি শুরু হতো দুর্গাপূজার অষ্টমীর দিনে আর শেষ হতো নবমীর রাতে। প্রতিটি উচ্চারণে মানে ছিল এক একটি ধাপ, আর শেষ উচ্চারণ মানেই ছিল কারো মৃত্যু। অরিন্দম বুঝতে পারল এবারকার দুর্গাপুজোও সেই ভয়ঙ্কর চক্রের সঙ্গে জড়িয়ে গেছে। প্রতীক আবারও ফিরে এসেছে, আর তাকে টেনে নিয়েছে এক অদৃশ্য ফাঁদে। তাম্রফলক হাতে নিয়ে তার ভেতরে এক অজানা শীতল স্রোত নেমে গেল। মনে হলো কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে তার দিকে, অদৃশ্য চোখে, অদৃশ্য উপস্থিতিতে। ঠিক তখনই মন্দিরের ঘণ্টার আওয়াজ হঠাৎ বেজে উঠল। রাতের গভীরে কারো বাজানো সম্ভব নয়। অরিন্দম বুঝল খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলায় পা রাখলে হয় সত্য উন্মোচন করতে হবে, নয়তো মিশে যেতে হবে সেই সব মৃত ব্রাহ্মণদের সারিতে, যাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল শেষ উচ্চারণের বিনিময়ে। ঘটনাস্থল থেকে ফেরার পর ইন্সপেক্টর অরিন্দম
আর গোয়েন্দা সায়ক বসেছিলেন থানার ভেতরকার ছোট্ট কনফারেন্স রুমে। বাইরে তখনও ভোরের অন্ধকার পুরোপুরি কেটে যায়নি। আকাশে এক অদ্ভুত নীলচে আলো ছড়িয়ে পড়েছিল। চণ্ডীপাঠের শব্দ যদিও থেমে গেছে, তবু আশেপাশে এখনো মানুষজনের ভিড়, ফিসফাস অবিশ্বাস আর আতঙ্কে বাতাস ভারী হয়ে আছে। অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না সায়ক, একজন মানুষের মৃত্যু হলো অথচ শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, বিষক্রিয়ার লক্ষণ নেই, এমনকি ডাক্তারও প্রথম পরীক্ষায় কোনো অস্বাভাবিক কিছু পাননি। তবে মানুষটা হঠাৎ করে কেন মারা গেল? সায়ক একদৃষ্টিতে জানালার বাইরে তাকিয়েছিলেন। তার চোখের ভিতর যেন একটা চিন্তার ঘূর্ণিঝড় ঘুরপাক খাচ্ছিল। ধীরে ধীরে বললেন, অরিন্দম, অনেক সময় মৃত্যু দেহের বাইরে থেকে বোঝা যায় না, সেটা লুকিয়ে থাকে শব্দের ভেতর, প্রতীকের ভেতর, কিংবা মানুষের মনে। তুমি লক্ষ্য করনি মৃত্যুটা ঘটেছে শেষ শ্লোকে? আমি বারবার ওই কথাটাই ভাবছি, কেন শেষ উচ্চারণের সঙ্গে মৃত্যুর সম্পর্ক তৈরি হলো? অরিন্দম কপাল কুঁচকে বলল, মানে কি? শেষ শ্লোকে এমন কি থাকতে পারে যা কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? সায়ক একটু ঝুঁকে এসে নিচু গলায় বললেন, প্রশ্নটা ভুল জায়গায় করছো। শেষ শ্লোকে কি আছে সেটা নয়, বরং শেষ শ্লোকটা কে পড়ছিল আর কার উদ্দেশ্যে পড়ছিল, এই দুটো প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে রহস্য। তুমি কি লক্ষ্য করেছো ব্রাহ্মণের ঠোঁটের কোণে একটা অদ্ভুত রেখা জমেছিল, যা সাধারণ মৃত্যুর সঙ্গে মেলে না? অরিন্দম চমকে উঠল। মানে মানে এটা সাধারণ মৃত্যু নয় অরিন্দম, এটা এমন এক খেলা যেখানে শব্দকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। শেষ উচ্চারণটাই ছিল আসল ফাঁদ। অরিন্দম স্তব্ধ হয়ে গেল। সায়কের চোখ দুটো তখন অদ্ভুতভাবে চকচক করছিল। তিনি যেন কোথাও গভীর অন্ধকারের ভেতর আলো দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ নীরব থেকে সায়ক হঠাৎ বললেন, আজ রাতেই মৃত ব্রাহ্মণের বাড়িতে যেতে হবে। আমি ওর বইগুলো দেখতে চাই, বিশেষ করে চণ্ডীপাঠের সেই কপি যেটা তিনি ব্যবহার করছিলেন। অরিন্দম একটু ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, তুমি কি ভাবছো বইটার ভেতরেই রহস্য আছে? সায়ক দৃঢ় গলায় উত্তর দিলেন, হ্যাঁ, আমি নিশ্চিত ওই চণ্ডীপাঠের শেষ অংশটা বদলে দেওয়া হয়েছে, বা তাতে কোনো সংকেত গোপন করা হয়েছে, আর সেই সংকেতটাই ব্রাহ্মণকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। বাইরের আলো তখন একটু একটু করে উজ্জ্বল হচ্ছিল। নতুন দিনের সূচনা হলেও সায়কের মনে অন্ধকার ঘনিয়ে আসছিল আরো বেশি, কারণ তিনি জানতেন এটা কোনো সাধারণ খুন নয়, এটা এমন এক খেলার শুরু যেখানে শেষ উচ্চারণে মৃত্যুর দোরগোড়া। বেলা অনেকটা গড়িয়েছে। শহরের আকাশে ঘন মেঘ জমে আছে। দূরে বিদ্যুতের ক্ষণিক ঝলকানিতে মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে চারিদিক। ইন্সপেক্টর অরিন্দম আর গোয়েন্দা সায়ক দুজনে সেদিন ঘটনার রেস কাটিয়ে উঠতে পারছিল না। রেডিও ভবনের ভেতরের মৃত্যুটা যেন তাদের মাথার ভেতরে একটা শীতল কাঁটার মতো আটকে গেছে। বাইরে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু দুজনের চোখে ঘুম নেই। অরিন্দম টেবিলের উপরে ছড়িয়ে রাখা ব্রাহ্মণের পোস্টমর্টেম রিপোর্টে চোখ বুলিয়ে যাচ্ছিল। রিপোর্টে বলা হয়েছে হৃদরোগে মৃত্যু, কিন্তু গোয়েন্দার মনে হচ্ছিল এই মৃত্যু এত সহজ নয়। তিনি কলম দিয়ে কয়েকটি লাইন আন্ডারলাইন করলেন। রক্তচাপ হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। শ্বাসকষ্টের প্রমাণ মিলেছে, কিন্তু দেহে কোনো দৃশ্যমান বিষের ছাপ পাওয়া যায়নি। অরিন্দম ঠোঁটে হালকা এক হাসি টেনে নিয়ে বলল, বিষ আছে, তবে ওটা চোখে পড়ে না, শরীরে ছড়ায় না, কেবল মনের ভেতর গিয়ে আঘাত করে। বুঝলে সায়ক, কেউ ওকে ভয় দেখিয়ে মেরেছে। সায়ক চমকে উঠল। ভয় দেখিয়ে মারা? এটা কি সম্ভব? অরিন্দম গম্ভীর স্বরে বলল, মানুষকে হত্যা করা সবচেয়ে পুরনো অস্ত্র হচ্ছে ভয়। মস্তিষ্কে একটা সংকেত ঢুকিয়ে দেওয়া হয় এমনভাবে যে শরীর নিজেই মৃত্যুকে ডেকে আনে।
তুমি লক্ষ্য করনি মৃত্যুর সময় যে শ্লোকটা পড়া হচ্ছিল সেটা ছিল চণ্ডীপাঠের একদম শেষ অংশ। ওই শব্দগুলোতে হয়তো এমন কিছু লুকিয়ে ছিল যা তার শরীর আর সইতে পারেনি। সায়ক কিছুক্ষণ চুপ করে থেকে জানালার দিকে তাকিয়ে বলল, মানে তুমি বলতে চাইছো শেষ উচ্চারণটাই তার মৃত্যু ডেকে এনেছিল? অরিন্দম মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু ওই উচ্চারণ কেন এত শক্তিশালী হলো সেটা খুঁজে বের করতে হবে। এটাই কাকতালীয় নয়। আমার মনে হচ্ছে কেউ আগে থেকেই জানতো সে শ্লোকটা ব্রাহ্মণ পড়বেন, আর সেই শ্লোকের শব্দের মধ্যে এমন কিছু লুকিয়ে রাখা হয়েছে যা সরাসরি তার মনে আঘাত করেছে। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো আর ভেসে এলো শিয়ালের ডাক। দুজনের ভেতর অকারণে একটা শীতল স্রোত নেমে গেল। অরিন্দম জানতো এই খুনের রহস্য শুধু মৃত্যুর ভিতর নয়, শব্দের ভেতর লুকোনো। আর এই শব্দের রহস্য যদি সে ভেদ করতে না পারে তবে আরও মৃত্যু আসন্ন। সে ধীরে ধীরে কাগজপত্র গুছিয়ে ব্যাগে ঢোকালো। সায়ক অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখন কোথায় যাবে তুমি? অরিন্দম হালকা কণ্ঠে উত্তর দিল, যেখান থেকে শব্দ শুরু হয়েছিল সেই প্রাচীন পাঠশালায়। কারণ শব্দ কেবল উচ্চারণ নয়, শব্দের ভেতর লুকানো থাকে প্রজন্মের গোপন সংকেত, আর আমি সেই সংকেতটা ধরতে চাই। ঘরের আলো নিভে যখন তারা দুজন বেরোলো তখন শহরে ভোর আসতে খুব দেরি নেই, কিন্তু তাদের যাত্রা শুরু হলো এক গভীর অন্ধকারের দিকে। শহরের ভোর যখন হালকা কুয়াশায় ঢাকা, কিন্তু সায়কের চোখে যেন এক অদৃশ্য কুয়াশা জমে উঠছিল। তিনি সারা রাত ঠিকমতো ঘুমোতে পারেননি। চণ্ডীপাঠের শব্দে সেই ব্রাহ্মণের, পুরোহিতের ও পণ্ডিত মশাইয়ের হঠাৎ দেহ নিথর হয়ে যাওয়া, আর শেষ শ্লোকে তার মুখ থেকে গড়িয়ে আসা অস্পষ্ট উচ্চারণ, সব কিছু যেন এক ধাঁধার পর্দা তৈরি করে দিয়েছে। ভোর হতেই সায়ক আবার রেডিও দপ্তরের দিকে বেরিয়ে পড়লেন। মনে হচ্ছিল তিনি যদি ওই স্টুডিওর ভেতরটা আরেকবার খুঁটিয়ে দেখেন তবে হয়তো রহস্যের একটা ক্ষুদ্র সূত্র মিলবে। রেডিও ভবনে ঢুকতেই সেখানকার পরিবেশ আগের দিনের চেয়ে আরও বেশি ভারী লাগলো। কর্মচারীদের মুখে আতঙ্ক স্পষ্ট। কেউ নিচু গলায় বলছে এটা অলৌকিক, কেউ আবার ফিসফিস করে যোগ করছে মহালয়ার দিনে এমন মৃত্যু মানে অশুভ সংকেত। কিন্তু সায়ক জানতেন প্রতিটি ঘটনার পেছনে যুক্তি থাকে। অলৌকিক বলে ভয় দেখানো যায়, সত্যি বোঝানো যায় না। তিনি সোজা রেকর্ডিং রুমে ঢুকে গেলেন। ঘরের ভেতরে এখন আর মন্ত্রোচ্চারণের আভা নেই, কেবল নীরবতা। টেবিলের উপর পড়ে আছে কিছু পুরনো কাগজ, পাশে মাইক্রোফোন, আর কোণে রাখা মলিন একখানা লাল কাপড়। সায়ক হাত বাড়িয়ে কাপড়টা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি ক্ষুদ্র তামার পাত। তাতে খোদাই করা অদ্ভুত এক প্রতীক, এক অর্ধচন্দ্র, আর তার ভেতরে 3টি বিন্দু। প্রতীকটা দেখে হঠাৎ তার মনে পড়ল ভোর রাতে ব্রাহ্মণের শেষ শ্লোক উচ্চারণের আগে চোখে যে আতঙ্ক তিনি দেখেছিলেন সেটি হুবহু এই প্রতীকের সঙ্গে মিলে যাচ্ছে। মনে হলো শ্লোক নয়, যেন সংকেত রেখে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন এক প্রবীণ কর্মচারী, নাম ঘোষালবাবু। কাঁপা কাঁপা গলায় বললেন, সাহেব, ওই প্রতীকটা এখানে কিভাবে এলো? এটা তো 300 বছর আগেকার এক নিষিদ্ধ মন্ত্রপতির চিহ্ন। শুনেছি যেদিন মহালয়ার চণ্ডীপাঠে ওই প্রতীক আবার দেখা দেবে সেদিন মৃত্যু আসবেই কারো না কারো। সায়ক তার চোখের দিকে তাকিয়ে বললেন, মৃত্যু হঠাৎ আসে না ঘোষালবাবু, কেউ না কেউ নিয়ে আসে। যদি এই প্রতীকের পেছনে কোনো মন্ত্রপুথির গল্প থাকে তবে এর সাথে যুক্ত আছে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ঘোষালবাবুর মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। বাইরে তখন ভোরের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছে, কিন্তু স্টুডিওর ভেতরে ঘনিয়ে উঠেছিল এক অদ্ভুত অন্ধকার। যেন অদেখা চোখেরা নীরবে তাকিয়ে আছে গোয়েন্দা সায়কের দিকে। সকাল তখন পুরোপুরি নেমে এসেছে। সূর্যের আলো বাইরের কুয়াশা ভেদ করে
রেডিও ভবনের জানালা দিয়ে ভেতরে ঢুকছে, অথচ স্টুডিওর ভেতরে অদ্ভুত এক ভারী অন্ধকার যেন গায়ে লেগে আছে। সায়ক চেয়ারে বসে হাতে ধরা তামার পাত্রটাকে উল্টে পাল্টে দেখছিলেন। প্রতীকের রেখাগুলো একেবারেই সহজ নয়। অর্ধচন্দ্রের ভেতরে 3টি বিন্দু, আর তার চারপাশে কিছু অস্পষ্ট খোদাই, যা প্রথমে চোখে পড়ে না। তিনি নিজের নোটবুক বের করে খসড়া আঁকতে শুরু করলেন। গোপালবাবু তখন পাশে দাঁড়িয়ে আছেন, কণ্ঠে ভয় আর শ্রদ্ধার মিশেল। সাহেব, আমি বহু বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন প্রতীক এই প্রথম দেখলাম। তবে শোনা কথা, আমার ঠাকুরদা একবার বলেছিলেন 300 বছর আগে নদিয়ার এক মঠে এই চিহ্ন দেখা গিয়েছিল। তারপর পুরো মঠটাই নাকি আগুনে পুড়ে যায়। এক রাতের মধ্যে সব শেষ। সায়ক থেমে গিয়ে বললেন, তাহলে এই প্রতীকের সঙ্গে মৃত্যু, অগ্নিকাণ্ড সবকিছুরই সম্পর্ক আছে? ঘোষালবাবু মাথা নাড়লেন। শুধু তাই নয়, যে শাস্ত্রের ভেতর এই প্রতীক ছিল সেটি নাকি আজও কেউ হাতে পায়নি। তাকে বলে অগ্নিচক্রতন্ত্র। মানুষে মানুষে বিভেদ ছড়ানো আর মৃত্যু ডেকে আনার জন্যই নাকি ওই শাস্ত্র তৈরি হয়েছিল। সায়কের মন আরো তীক্ষ্ণ হয়ে উঠল। অগ্নিচক্রতন্ত্র, কোনো প্রাচীন মন্ত্র গ্রন্থের অস্তিত্ব যদি সত্যি হয়ে থাকে, তবে সেটা আজকের দিনে আবার প্রকাশ পাওয়া নিছক কাকতালীয় নয়। তিনি চারপাশে নজর বুলালেন। স্টুডিওর দেওয়ালের একপাশে একটি পুরনো কাঠের আলমারি। কর্মচারীরা বলেছিল বহুদিন ধরে নাকি সেটি খোলা হয়নি, তালা মরচে ধরে গিয়েছে। সায়ক তৎক্ষণাৎ রুম বয়কে ডেকে তালাটা ভাঙতে বললেন। আলমারি খুলতেই ধুলোর ঝড় বেরিয়ে এলো। ভেতরে ছেঁড়া কাগজ, পুরনো ম্যাগাজিন, কিছু রেকর্ড প্লেট, আর একেবারে কোণে রাখা কালচে রঙের এক পুঁথি। মলাটে কোনো নাম নেই, শুধু সে একই প্রতীক, অর্ধচন্দ্র আর 3 বিন্দু। সায়ক পুঁথিটা সাবধানে হাতে নিলেন। পাতাগুলো শক্ত করে জড়ানো। খোলার সময় হালকা পোড়া গন্ধ বেরোলো। তিনি একটা পৃষ্ঠা উল্টাতেই দেখতে পেলেন অদ্ভুত কিছু মন্ত্রলিপি। সাধারণ সংস্কৃত নয়, বরং বিকৃত অক্ষর, যার অনেকটাই বোঝা যায় না। কিন্তু পাতার মাঝখানে লাল কালিতে বড় করে লেখা একটি লাইন, যেদিনে মহালয়ার পাঠে এই প্রতীক প্রতিধ্বনিত হবে, সেদিন আসবে আত্মহুতি। সায়কের বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল। এটা নিছক কুসংস্কার নয়, বরং স্পষ্ট ইঙ্গিত। ব্রাহ্মণের মৃত্যুর আগে উচ্চারণ করা সেই শেষ মন্ত্র আসলে এই পুঁথিরই অংশ। ঠিক তখনই দরজার কাছে পায়ের শব্দ। কেউ যেন অতি সতর্কভাবে এগিয়ে আসছে। সায়ক দ্রুত পুঁথিটা হাত ব্যাগে ঢুকিয়ে নিলেন। দরজা খুলে দেখা গেল ভেতরে ঢুকলেন এক তরুণ রেডিও ঘোষক। সন্দেহজনকভাবে উৎকণ্ঠিত মুখ, নাম তার অনির্বাণ। সে গলা নামিয়ে বলল, স্যার, সাবধানে থাকুন। আপনি যা হাতে নিয়েছেন তার জন্য অনেকেই মরতে পারে। এই প্রতীক কেবল ইতিহাস নয়, কারো কারো হাতে সেটা আজও জীবন্ত। সায়ক চোখ শুরু করে তাকালেন। তুমি কি বলতে চাইছো? অনির্বাণ বললেন, এখানে যারা কাজ করছে তাদের সবার উদ্দেশ্য পরিষ্কার নয়। স্টুডিওর ভেতরকার মৃত্যুর সঙ্গে এই পুঁথির যোগসাজশটা অকারণ নয়। কেউ চাইছে মহালয়ার আবহকে ব্যবহার করে 300 বছরের গোপন সংকেতকে আবার জাগিয়ে তুলতে। ঘর নিস্তব্ধ হয়ে গেল। শুধু জানালার ফাঁক দিয়ে ভোরের আলো এসে পড়ছে মলাটবন্দি অদ্ভুত সেই প্রতীকের উপর। সায়ক বুঝলেন, এখনই তাকে সিদ্ধান্ত নিতে হবে, নইলে এর আগেই মৃত্যু এসে ছেয়ে ধরবে আরও কাউকে। রাত গভীর হচ্ছিল, অথচ ইন্সপেক্টর অরিন্দমের চোখে ঘুম নেই। মামলার জ্বর যেন আরও আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। সে খাতার পাতায় নিজের হাতের লেখা নোটগুলো আবার পড়ছিল। ব্রাহ্মণ দীনেশ শাস্ত্রী, পুরোহিত অন্নদাচরণ মুখার্জি, পণ্ডিত অনন্ত শর্মা, এদের হঠাৎ মৃত্যু
চণ্ডীপাঠের শেষ উচ্চারণের সঙ্গে মিলিয়ে যাওয়া আর সেই গোপন মন্ত্রের অদ্ভুত ছন্দ সব কিছু যেন এক অদৃশ্য সুতোর মতো একে অপরকে বাঁধছিল। তার মনে হচ্ছিল এই মৃত্যু কোনো দৈবিক কাণ্ড নয়, বরং সুপরিকল্পিত খুন। কিন্তু প্রশ্ন একটাই, খুনি কে? আর সে কিভাবে এমন ভয়ঙ্কর পরিকল্পনা করলো যেখানে মৃত্যুর সময় পর্যন্ত নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করা যায়? অরিন্দম টেবিলে রাখা চায়ের কাপ হাতে নিয়ে জানালার বাইরে তাকালো। আকাশে তখনও পূর্ণিমার আলো ঝলমল করছে। মহালয়ার রাত, চারিদিকে হালকা ধূপধুনোর গন্ধ, মন্দিরে বাজছে ঘণ্টা আর শঙ্খ। সেই পবিত্র আবহাওয়ায় তার মনে এক অদ্ভুত অস্বস্তি আনল। ব্রাহ্মণের মৃত্যুর মুহূর্তটা বারবার ভেসে উঠছিল চোখের সামনে। তার বুক ধকধক করতে লাগলো। যদি সত্যি কোনো রহস্যময় শক্তি এখানে কাজ করে থাকে, তবে কি এই কেস বিজ্ঞানের সীমা ছাড়িয়ে অতি প্রাকৃত কিছুর দিকে এগোচ্ছে? ঠিক তখনই টেবিলে রাখা টেলিফোনটা বেজে উঠল। ফোনটা তুলতেই শোনা গেল ভয়ার্ত এক কণ্ঠস্বর। স্যার, আমি শিবনাথ শ্মশানঘাট থেকে বলছি। একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আজ সন্ধেবেলা আমরা শাস্ত্রীর দেহ দাহ করছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি তার দেহটা জায়গায় নেই। অরিন্দমের মাথায় যেন বাজ পড়ল। সে এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কি বলছো তুমি? দেহ নেই মানে? তোমরা কি ভালো করে খুঁজেছ? শিবনাথ বলল, হ্যাঁ স্যার, সবখানেই খুঁজেছি। চিতার ছাইও এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন দেহটা সরিয়ে নিয়েছে। অরিন্দম ফোন রেখে দ্রুত বেরিয়ে পড়ল। তার মনটা ক্রমশ ভারী হয়ে আসছিল। মৃতদেহ যদি সত্যি নিখোঁজ হয়ে যায়, তবে কেসটা আরও অদ্ভুত এবং ভয়ঙ্কর দিকে মন নেবে। গা ছমছমে শ্মশানঘাটের আঁধার, অর্ধেক জ্বালা চিতা, আর তার মাঝখানে এক অনুপস্থিত দেহ, সবকিছু মিলে যেন মৃত্যু এবং রহস্যের এক অশুভ নৃত্য শুরু হয়ে গেছে। গাড়ি ছুটছিল আঁধার রাস্তায়, বাতাসে হিমেল শীতলতা। অরিন্দম ভাবছিল, শত্রু যদি শাস্ত্রীর দেহ সরিয়ে থাকে, তবে তার উদ্দেশ্য কি? কোনো গোপন সংকেত লুকানো আছে কি দেহের ভিতরে? নাকি চণ্ডীপাঠের শেষ উচ্চারণে এমন কিছু আছে যা শুধুমাত্র মৃতদেহের সঙ্গে যুক্ত হয়ে প্রমাণ দিতে পারে? সে জানত আজ রাতটা তার জীবনের অন্যতম ভয়ঙ্কর রাত হতে চলেছে। শ্মশানঘাটে পৌঁছে যে দৃশ্যের মুখোমুখি হবে, তা হয়তো তাকে আরও গভীর রহস্যে ঠেলে দেবে। ঘড়ির কাঁটা তখন রাত 11:30 ছুঁই ছুঁই। গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে। দূরে কেবল মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। আর গোয়েন্দা সায়ক তখনও বসে আছে ব্রাহ্মণের বাড়ির পুরনো পাঠশালার ঘরে। চারিদিকে স্তূপাকৃতি বইপত্র, মলিন হাতে লেখা শাস্ত্রের পুঁথি, আর দেওয়ালের কোণে শুকনো তুলসীর মালা। সব মিলিয়ে জায়গাটাকে যেন এক রহস্যের আস্তানা। টেবিলের ওপর খোলা অবস্থায় রাখা আছে সেই চণ্ডীপাঠের গ্রন্থ, যেটি থেকে মহালয়ার ভোরে ব্রাহ্মণ শেষ শ্লোক উচ্চারণ করেছিলেন। সায়ক টানা কয়েক ঘন্টা ধরে সেই শেষ অধ্যায় বারবার পড়ছে। তার মনে হচ্ছে শব্দের ফাঁকে ফাঁকে যেন কেউ ইচ্ছা করে কিছু রেখে গেছে। অদ্ভুত এক সংকেত, যেটি সাধারণ পাঠকের কাছে অদৃশ্য থেকে যাবে। ব্রাহ্মণের মৃত্যুর পর ঘটনাটা আরও স্পষ্ট হয়ে উঠছে, কারণ শ্লোকের শেষ অংশে কিছু অক্ষর ইচ্ছা করেই ভিন্নভাবে লেখা হয়েছিল। হাতে ধরা টর্চ লাইটের আলোয় তিনি দেখতে পেলেন কয়েকটি শব্দের অক্ষর অন্যরকম, যেন লুকোনো কোনো বার্তা। হঠাৎ করেই তার চোখে পড়ল শেষ শ্লোকের প্রতিটি লাইনের প্রথম অক্ষর মিলে এক অদ্ভুত শব্দ তৈরি করছে। শব্দটা মৃত্যু। গা শিউরে উঠল সায়কের। কারো পক্ষে কি সম্ভব শাস্ত্রের ভিতর এমন মারাত্মক সংকেত ঢুকিয়ে দেওয়া? আর যদি সম্ভব হয়, তবে সেই সংকেত কেবল ব্রাহ্মণকেই কেন হত্যা করল? এই ভাবনা নিয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরের আকাশটা ঘন কালো, কেবল মাঝে মাঝে হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে। গ্রামটা ঘুমিয়ে আছে, অথচ তার মনে হচ্ছে অদৃশ্য কেউ
যেন তাকে লক্ষ্য করছে। বুকের ভিতর শীতল কাঁপুনি নেমে এলো। হঠাৎ পেছন থেকে এক শব্দ ভেসে এলো, কাগজ ছিঁড়ে যাওয়ার শব্দ। সায়ক ঘুরে তাকিয়ে দেখলেন টেবিলের ওপর রাখা একটা পুরনো খাতা হাওয়ার ঝাপটায় মাটিতে পড়ে গেছে। খাতাটা খুলতেই চোখে পড়ল তার ভেতরে লাল কালিতে লেখা কয়েকটা লাইন। সেই লাইনগুলো শ্লোকের মতো নয়, বরং এক প্রকার নির্দেশের মতো। সেখানে লেখা, শেষ উচ্চারণে লুকিয়ে আছে পথ, কিন্তু সতর্ক হও, কারণ সেই পথই মৃত্যু ডেকে আনে। সায়ক বুঝলেন খেলাটা অনেক বড়। এটা নিছক ব্রাহ্মণের মৃত্যু নয়, বরং এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের শেষ উচ্চারণে কেউ লুকিয়ে রেখেছে মৃত্যুর সংকেত, আর এখন সেই রহস্যের জালে তিনি নিজেও আটকে যাচ্ছেন ধীরে ধীরে। তিনি খাতাটা শক্ত করে ধরলেন হাতে, তারপর টেবিলের ওপরে রাখা প্রদীপ নিভিয়ে দিয়ে ফিসফিস করে বললেন, যেই হোক না কেন এই রহস্য আমি ভেদ করবই। সায়কের হাত কাঁপছিল। খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে তিনি টের পেলেন প্রতিটি পাতার শেষে লাল কালি দিয়ে লেখা রয়েছে একটি গোপন চিহ্ন। চিহ্নগুলো প্রথমে অচেনা লাগলো, কিছুক্ষণ পরেই তার চোখে পড়ল এগুলো আসলে প্রাচীন কোনো মন্ত্রের সংকেত, যেগুলো সাধারণত তান্ত্রিক গোষ্ঠীরাই ব্যবহার করত। তার মনে হলো গ্রামটার ছায়ার মধ্যে হয়তো এমন এক শক্তি লুকিয়ে আছে যা ধর্মগ্রন্থের আড়ালে অশুভ শক্তিকে আহ্বান করে। ঠিক সেই সময় পাঠশালার বাইরের শূন্য অন্ধকার থেকে একটা শব্দ শোনা গেল, যেন কারো পায়ের ধীর ভারী চলাফেরা। সায়ক জানালার কাছে গিয়ে তাকালেন, কেউ নেই, অথচ শব্দটা স্পষ্টতই কাছে আসছিল। হঠাৎ এক ঝাপটা হাওয়া বইতে লাগলো, জানালার পাট কেঁপে উঠল, আর টেবিলের উপরে রাখা প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। সায়ক হতবাক হয়ে তাকিয়ে রইলেন। হাতে ধরা খাতাটা যেন নিজের ভেতর থেকে গরম হয়ে উঠছে। মনে হচ্ছিল এর ভেতরে লুকোনো শব্দগুলো নিছক লেখা নয়, বরং জীবন্ত শক্তি। সায়ক খাতাটা বন্ধ করে বুকের কাছে চেপে ধরলেন। মনের ভেতরে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, যেই হোক না কেন এই বইয়ের লেখক চাইছে আমায় ওখানে নিয়ে যেতে, যেখানে শেষ উচ্চারণ হয়েছিল। সায়ক সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারেই বের হতে হবে। খাতাটা হাতে নিয়ে তিনি পাঠশালার দরজা ঠেলে বেরিয়ে এলেন। নিস্তব্ধ গ্রামটা অস্বাভাবিকভাবে ভারী লাগছিল। পাকা রাস্তা ফাঁকা, কেবল মাথার উপর অসংখ্য বাদুড় চক্কর কাটছে। গ্রামের মাঝখান দিয়ে হেঁটে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন প্রায় সবকটি বাড়ির দরজায় তুলসী গাছ আর লাল কাপড় বাঁধা, যেন সবাই জানে এই রাত নিরাপদ নয়। হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন সেই পুরনো শ্মশানের কাছে, যেখানে ব্রাহ্মণের শেষক্রিয়া সম্পন্ন হয়েছিল। জায়গাটা অন্ধকারে ঢাকা, কেবল কিছু আগুনের ছাই এখনো ফিকে আলো ছড়াচ্ছে। সায়ক দাঁড়িয়ে পড়লেন। বুকের ভিতর এক অদ্ভুত চাপা ভয় কাজ করছে। খাতার ভেতর থেকে একটা পাতার কোণে হঠাৎ আলো ফুটে উঠল। তিনি তাকিয়ে দেখলেন সেখানে একটা স্পষ্ট দিক নির্দেশ, দক্ষিণ প্রান্তের বটগাছের গোড়ায়। দাঁত চেপে সায়ক এগোলেন। বটগাছটা যেন অন্ধকারে কোনো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের ঝাপটা আর শুকনো পাতার খসখস শব্দ। সায়ক গাছটার গোড়ায় গিয়ে নিচু হলেন। হঠাৎ তার হাতে মাটির ভেতর লুকানো একটা শক্ত জিনিস আঘাত করল। মাটি সরাতেই দেখা গেল এক কালচে রঙের বাক্স, যার উপরে আবারও সেই একই অচেনা চিহ্ন খোদাই করা। সায়ক বাক্সটা তুলতেই অস্বাভাবিক ঠান্ডা একটা হাওয়া এসে চারিদিক ঘিরে ধরল। তিনি বাক্সটা শক্ত করে বুকে চেপে ধরলেন। মনে হচ্ছিল এই বাক্সের ভেতরেই লুকিয়ে আছে সেই শেষ উচ্চারণের রহস্য, আর এটিই হয়তো গ্রামটার ভয়ঙ্কর অশুভ শক্তির আসল উৎস। কিন্তু তখনই পেছন থেকে ভেসে এলো কারো কর্কশ হাসি। সায়ক দ্রুত ঘুরে তাকালেন। অন্ধকারে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে,
ধীরে ধীরে সেই ছায়াটা এগিয়ে আসছে, আর তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। রাত তখন শেষ পড়ে এসে পৌঁছচ্ছে। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরের গঙ্গার হালকা ঢেউয়ের শব্দ যেন অন্ধকারে ভেসে আসছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছিলেন সায়ক। স্পষ্ট লেখা ছিল শ্বাসরোধে মৃত্যু, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ব্রাহ্মণের দেহে কারো আঙুলের ছাপ নেই, কোনো লড়াইয়ের চিহ্নও নেই, যেন মৃত্যু তাকে আলতো করে গ্রাস করেছে। অদৃশ্য এক শক্তি বুকের ভেতর থেকে প্রাণ টেনে নিয়েছে। এই রহস্যজনক মৃত্যুর পাশে দাঁড়িয়ে সায়কের মনে হচ্ছিল তিনি যেন স্বাভাবিক কোনো তদন্ত নয়, বরং অলৌকিক এক খেলার কেন্দ্রে এসে পড়েছেন। চণ্ডীপাঠ চলার সময় যে উচ্চারণে মৃত্যু ঘটেছিল সেটাই ছিল মূল ধাঁধা। সায়ক বসে রইলেন ব্রাহ্মণের ঘরের মাটির চৌকাঠে। খাতাটা খুলে নোট লিখতে শুরু করলেন। শেষ উচ্চারণ, শেষ শ্লোকে মৃত্যু। হঠাৎই তার চোখে পড়ল পুরনো কাঠের টেবিলের উপর রাখা ধুলো জমা এক পুঁথির দিকে। কৌতূহলবশত তিনি মলাটটা উল্টে দেখলেন, সেখানে কয়েকটি শ্লোক লাল কালি দিয়ে চিহ্নিত করা। সায়কের কপাল কুঁচকে গেল। এগুলো সাধারণত স্রোত নয়, বরং প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষরের ভেতর লুকোনো আছে অদ্ভুত সংকেত। তিনি পড়তে শুরু করলেন, আর ধীরে ধীরে বুঝতে পারলেন এক ধাঁধা, বহু পুরনো সময় থেকে প্রজন্মান্তরে গোপনে রাখা এক বার্তা। মোমবাতির আলোয় তার চোখে পড়ল কয়েকটি শব্দ, যেগুলো একত্র করলে দাঁড়াচ্ছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। অষ্টম দিনে খুলিবে দ্বার, নবমে জ্বলিবে রক্ত, দশমে সমাপ্তি। সায়কের শরীর ঠান্ডা হয়ে গেল। এ শুধু একটা অকাল মৃত্যু নয়, বরং বহু পুরনো কোনো অভিশাপের ইঙ্গিত। মহালয়ার ভোরে শেষ শ্লোক উচ্চারণ করা মাত্রই সেই অভিশাপ সক্রিয় হয়েছে। ব্রাহ্মণের মৃত্যু হয়তো ছিল কেবল প্রথম ধাপ, সামনে আসছে আরও বড় বিপর্যয়। বাইরে ভোরের আলো ধীরে ধীরে শহরের উপর ভেসে উঠছিল। শিউলি ফুলের গন্ধে ভরে উঠছিল বাতাস, কিন্তু সেই গন্ধের সঙ্গেও যেন মিশেছিল মৃত্যুর শীতল ছায়া। সায়ক এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবলেন, যে শক্তি এতদিন অদৃশ্য ছিল সে এখন জেগে উঠেছে। এর মানে এই যে আসন্ন দিনগুলোতে আরও মৃত্যু, আরও রহস্য, আরও অদৃশ্য খেলা অপেক্ষা করছে। তিনি খাতাটা বন্ধ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চক্ষু লাল হয়ে গেছে জেগে থাকার ক্লান্তিতে, কিন্তু ভেতরে ভেতরে যেন এক নতুন দৃঢ়তা জেগে উঠছে। নিজেকে বললেন, শেষ উচ্চারণ তো হলো, কিন্তু আসল রহস্যের সূচনা এখনই। আর সেই মুহূর্তেই উঠোনের দিক থেকে হালকা বাতাস বইতে লাগলো। মোমবাতির শিখা দুলে উঠল, আর পুঁথির পাতা নিজে থেকেই উল্টে গেল, যেন অদৃশ্য কারো হাত সেখান থেকে ইঙ্গিত দিচ্ছে এই মৃত্যুর সমাপ্তি নয়, বরং এক অশুভ যাত্রার শুরু। বন্ধুরা, এইভাবেই শেষ হলো আজকের গল্প শেষ উচ্চারণ। আশা করি আপনারা গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করতে পেরেছেন, আর সেই রহস্যের শিহরণটা ঠিকঠাক পৌঁছেছে আপনাদের হৃদয়ে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই রহস্যের ভ্রমণে যোগ দিতে পারে। কমেন্টে লিখে জানাবেন কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি টেনেছিল, শেষ দৃশ্যটা নাকি মাঝের অদ্ভুত ঘটনাগুলো। আপনাদের প্রতিটা মন্তব্য আমাদের কাছে ভীষণ ভীষণ মূল্যবান। হোক গল্প চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সামনে আসছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হোক গল্পের অডিও সিরিজ। দেবীর চোখে ছিল সংকেত। মনে রাখবেন, প্রতিটা গল্প শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাদের কল্পনার এক নতুন দরজা খুলে দেওয়ার জন্য। তাই সাথেই থাকবেন, আর প্রস্তুত থাকবেন পরের গল্পের রহস্য যাত্রায় পা বাড়ানোর জন্য।